এই স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস এই ডিভাইসটা আজ থেকে আরও 5 বছর আগে মার্কেটে আসছে, বাট 5 বছর পরে এসেও এই ফোনটা গত কিছুদিন ব্যবহার করে যেটা বুঝলাম যে আমার ফিলিংসটা ছিল যে আমি S24 আলট্রা বা S23 আলট্রা ব্যবহার করতেছি। আমি এখনও বলবো যে আপনি 30 থেকে 35,000 টাকা প্রাইস রেঞ্জে, যেহেতু এটা ইউজড মার্কেটে পাওয়া যাচ্ছে, আপনি যদি ভালো কন্ডিশন থেকে কিনতে পারেন তাহলে আপনি চোখ বন্ধ করে এই ফোনটা নিয়ে নিতে পারেন। ভিডিও শুরুতেই আমি একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে বলতেছি, এর আরও অনেকগুলো কারণ রয়েছে, সেইগুলো নিয়ে অবশ্যই আজকের ভিডিওতে কথা বলবো। তার আগে অসংখ্য ধন্যবাদ দিতে চাই গ্যাজেট ম্যানকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে সাহায্য করার জন্য। আপনি যদি এই ধরনের স্যামসাংয়ের ইউজড ডিভাইস কিংবা ইউজড আইফোন কিনতে চান তাহলে গ্যাজেট ম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। গ্যাজেট ম্যানের সকল কিছু লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। নোট 10 প্লাস এই ডিভাইসটা ইউজ করে সত্যি বলতে আমি অনেক বেশি অবাক হয়েছি, কারণ 5 বছর পুরাতন একটা ডিভাইস থেকে এত ভালো একটা এক্সপিরিয়েন্স পাবো আমি এর আগে ফিল করি নাই। কারণ এই ফোনটা আপনি ইউজ করলে S23 কিংবা S24 আলট্রার ফিলটা কখনোই মিস করবেন না। আপনার কাছে যদি 1 লাখ টাকা না থেকে থাকে আপনি অবশ্যই 30-32 হাজার টাকা দিয়ে সেই ফিলিংস কিন্তু নিতে পারবেন। এই ফোনটা হাতে নিতে খুবই প্রিমিয়াম ছিল, এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গোরিলা ক্লাস 6 এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। এই ফোনটাতে থাকছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনি এই ধরনের IP রেটিং দেখে ইউজড ফোনকে কখনোই পানিতে ভিজাতে যান না, তাহলে কিন্তু ফোন নষ্ট হয়ে যাবে। এই ফোনটা কেনার অন্যতম কারণ হতে পারে এই ফোনটাতে থাকা ডিসপ্লে। এটা থাকছে 6.8 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যেটা HDR10 প্লাস সাপোর্ট। বাট এই 5 বছর পুরাতন একটা ফোন থেকে কিন্তু আপনি হায়ার কোনো রিফ্রেশ রেট পাচ্ছেন না, মানে একটা 60 হার্জের ডিসপ্লে। বাট এই 60 হার্জের ডিসপ্লে যদি আপনি ইউজ করেন আপনার কাছে হায়ার রিফ্রেশ রেট নাই, এটার যে কমতিটা সেটা কখনোই ফিল হবে না। এটার ডিসপ্লেটা সত্যি বলতে এতটাই ভালো ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সময় ফোনগুলোতে গ্রিন লাইন, পিঙ্ক লাইন, ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়া এই ধরনের নানান ইস্যু ফেস করেন। বাট এই নোট 10 প্লাস কিংবা নোট 10 যে ফোনগুলো রয়েছে সেইগুলোতে গ্রিন লাইন, পিঙ্ক লাইনের কোনো ধরনের ইস্যু নাই। আপনি কিন্তু নিশ্চিন্তে এই ফোনটা কিনতে পারেন যে ডিসপ্লে প্রবলেম হবে এই চিন্তাটা আপনাকে মাথায় রাখতে হবে না। এই ডিসপ্লেটাতে যদি আপনি ভিডিও দেখেন কিংবা আপনি রেগুলার ইউজ করেন তাহলে আপনি ফিল করতে পারবেন যে একটা ডিসপ্লে কতটুকু ভালো হতে পারে, একটা ডিসপ্লে কতটুকু প্রিমিয়াম হতে পারে। সত্যি বলতে আমি এই ফোনের ডিসপ্লেতে একদমই ফিদা বলতে পারেন। বর্তমান সময়ে 50-60 হাজার টাকায় যে ফোনগুলো পাওয়া যায় সেইগুলো থেকে অনেক গুণে বেটার এর ডিসপ্লে। এটা কোনো প্রোটেক্টর খুঁজে পাওয়া যায় না, মানে স্ক্রিন প্রোটেক্টর আপনি লাগাতে পারবেন না। যদি আপনি সস্তা কোনো স্ক্রিন প্রোটেক্টর লাগানো তারপর দেখবেন যে এর যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সেটা কাজ করছে না। যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কথা বলছি, এটা নিয়ে একটু কথা বলি। কারণ দেখেন যে এই ফোনটা 5 বছর পুরাতন, বর্তমান সময়ে যে ফোনগুলো পাওয়া যায় সেইগুলোর ইন ডিসপ্লে দেখবেন যে অনেকটা স্লো। বাট 5 বছর আগে স্যামসাং কিন্তু এই ফোনটাতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করছিল, যারা এখন এই সময় এসে অনেকেই দেখা যায় যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই ফাস্ট ছিল, বাট আমি এটার মধ্যে জাস্ট একটা ওনলি ইউজ করতেছি। আপনি যদি স্ক্রিন প্রোটেক্টর ইউজ করেন তাহলে হয়তো বা এই ফিঙ্গারপ্রিন্টটা এত দ্রুত কাজ নাও করতে পারে। 5 বছর পুরাতন একটা ফোন যখন আমরা কিনতে চাই তখন আমাদের মাথায় প্রথম যে চিন্তা আসে সেটা হচ্ছে যে এটার পারফরমেন্স কি আদৌ ভালো রয়েছে কিনা, বা এটার পারফরমেন্স এখন ঠিকঠাক দিচ্ছে কিনা। এই ফোনটাতে 5 বছর আগে স্যামসাং চিপসেট হিসেবে ইউজ করেছিল স্ন্যাপড্রাগন 855 যে চিপটা রয়েছে সেটা। সেই সময়ের কিন্তু সবথেকে জনপ্রিয় চিপসেট কিন্তু এটাই ছিল, এবং এটা কিন্তু শুধুমাত্র USA এবং চাইনিজ ভেরিয়েন্টে স্ন্যাপড্রাগনের চিপ পাবেন। আর আপনি যদি গ্লোবাল ভেরিয়েন্ট নেন তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন এটাতে একটা 106 চিপ, যেটা আবার পারফরমেন্স এতটাও ভালো না। আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনি যদি এটা কিনেন তাহলে অবশ্যই স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা নেবেন, তাহলে আপনি অবশ্যই বেটার একটা পারফরমেন্স পাবেন। বর্তমান সময়ে যে ফোনগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর মতো না, পারফরমেন্স হ্যাঁ অনেকটাই ড্রপ করেছে, পারফরমেন্স আগের মতো দিতে পারতেছে না। বাট যদি আপনি রেগুলার লাইফে ইউজ করতে যান, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করেন, অনায়াসেই স্মুথলি ইউজ করতে পারবেন। আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন, অনেকগুলো অ্যাপ একসাথে রান করে ইউজ করতে পারবেন, ল্যাগ হ্যাংয়ের দেখা পাবেন না। বাট যদি আপনি হেভি গেমিং করতে চান বা আপনি ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য এই ডিভাইসটা নিতে চান তাহলে আমি কোনো অবস্থাতেই রিকমেন্ড করবো না, কারণ এই ফোনটা দিয়ে আপনি ওই রকম গেমিং করতে পারবেন না। হ্যাঁ গেমিং করতে পারবেন, বাট এখনের ফোনগুলোর মতো আপনি এত ভালো পারফরমেন্স পাবেন না। এটার মধ্যে আপনি যদি গেমিং করতে চান তাহলে ল্যাগ হ্যাং দেখতে পাবেন। তাছাড়া ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় চলে আসে যে 5 বছর পুরাতন ফোনে ব্যাটারি ব্যাকআপ কীরকম দেবে সেটা নিয়ে এখন বলে ফেলি, কারণ ব্যাটারি নিয়ে আমরা সবসময় পরে কথা বলি। এটার ব্যাটারি ব্যাকআপ সত্যি বলতে আহামরি ভালো ছিল না, অ্যাভারেজ ছিল। যেরকম আপনার টেনে টুনে একদিন যাবে কিংবা বিকেলের দিকে চার্জ শেষ হয়ে যাবে। হয়তো আপনি যদি একটু ভালো কন্ডিশনের ফোন দেখে কিনতে পারেন তাহলে হয়তো ব্যাটারি ব্যাকআপ ভালো পেতে পারেন, কিন্তু একটা 5 বছর পুরাতন ফোন থেকে আপনি ওইরকম ভালো ব্যাটারি ব্যাকআপ আশা করাটা বোকামি। 5 বছর পুরাতন ফোন হিসেবে আমি যেরকম ক্যামেরা আউটপুট পেয়েছি সেটা এই সময়ের কথা যদি চিন্তা করি এই প্রাইস রেঞ্জে এর থেকে অনেক ভালো ক্যামেরা ফোন পাওয়া যায়। বাট 5 বছর আগের কথা যদি চিন্তা করেন তাহলে এটাই কিন্তু বেস্ট ছিল। আপনি যদি ডেডিকেটেডলি ক্যামেরার জন্য কোনো ফোন কিনতে চান তাহলে আমি এই ফোনটাকে রিকমেন্ড করতে পারছি না, কারণ স্যামসাংয়েরই আরেকটা ফোন রয়েছে এরকম 30-35 হাজার টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যায়, সেটা হচ্ছে S22। সেটার ক্যামেরার পারফরমেন্স কিন্তু এইটা থেকে অনেক গুণে বেটার, ভিডিও বলেন ছবি বলেন সব কিছুই বেটার। তাহলে কি এটার ক্যামেরার পারফরমেন্স খুবই বাজে, ক্যামেরা দিয়ে ভালো ছবি আসে না? হ্যাঁ ভালো ছবি আসে, আপনি স্যাম্পলগুলো দেখেন তাহলে আই থিঙ্ক বুঝতে পারবেন। বাট এই সময়ের সাথে যদি আপনি তাল মিলাতে যান তাহলে আমার মনে হয় যে এটা একটু পিছিয়ে যাবে। এর ব্যাক সাইডে কিন্তু 3টা ক্যামেরা রয়েছে। এর মেইন ক্যামেরাটা 12 মেগাপিক্সেলের, যেটা অ্যাপারচার f1.5,
এটা কিন্তু ভেরিয়েবল অ্যাপারচার, মানে আপনি চাইলে অ্যাপারচার চেঞ্জ করতে পারবেন। এটা f1.5 থেকে f2.4 পর্যন্ত কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন। বাট ফোনের মধ্যে অ্যাপারচার চেঞ্জ করে খুব বেশি একটা আহামরি রেজাল্ট যে পাওয়া যায় ব্যাপারটা এরকম না, এটা কাইন্ড অফ ফিক্সড অ্যাপারচারের মতোই কাজ করে। তার পাশাপাশি যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটার মধ্যে কিন্তু 2x অপটিক্যালি জুম করতে পারবেন, এবং এটাও একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটার ছবিও মানে বর্তমান সময়ের সাথে তাল দিতে পারতেছে না, বাট ছবির কোয়ালিটি সত্যি বলতে ভালো ছিল। আপনি যদি জাস্ট মানে একটা দেখতে খুবই সুন্দর একটা লাক্সারিয়াস ফোন নিতে চান, যেটাতে মানে বর্তমান সময়ের যে এস পেন রয়েছে, স্টাইলাস বের হবে ফোন থেকে, এরকম একটা লেটেস্ট দেখতে ফোন থেকে যেরকম ক্যামেরা পাওয়ার কথা সেরকম ক্যামেরা পাবেন না। বাট সত্যি বলতে এর ক্যামেরাটা প্রাইস রেঞ্জ হিসেবে অন্যান্য যে ফিচারগুলো রয়েছে সেইগুলো যদি আপনি বিবেচনা করতে চান তাহলে এর ক্যামেরা ভালোই ছিল, খারাপ একদমই বলা চলে না। বাট এই ক্যামেরাটা দেখুন যে ফোকাসিংয়ে মাঝে মাঝে ঝামেলা করে। আপনি যদি ক্লোজ কোনো কিছু সাবজেক্টের ছবি তুলতে চান কিংবা ভিডিও করতে চান তাহলে ফোকাসিংয়ে ঝামেলা করে। মাঝে মাঝে যদি আপনি ফোকাস লক করেও দেন তারপরেও ফোকাস ছেড়ে যায়, এরকম কিছু প্রবলেম খুঁজে পেয়েছি। তাছাড়া হ্যাঁ, ভিডিও কোয়ালিটিও ছিল অ্যাভারেজ লেভেলের, কারণ অ্যাভারেজ দেওয়ার কারণটা হচ্ছে যে এই প্রাইসে এখন কিন্তু অনেক ভালো ভিডিও বানাচ্ছে, এরকম ফোনও পাওয়া যাচ্ছে, যার জন্য এটাকে অ্যাভারেজ বলা। বাট ওই সময় যে 5 বছর আগে যে লঞ্চ করছিল তখন কিন্তু এটা ভিডিওর ক্ষেত্রে অনেক ভালো ছিল। 4K 60 fps ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওর আর ছবির স্যাম্পলগুলো দেখে হয়তো আপনি নিজে থেকে বুঝতে পারবেন। তাছাড়া সেলফিতে রয়েছে একটা 10 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা রেজাল্টটা খুবই ভালো ছিল, খুবই ডিটেল ছবি দিচ্ছিল, কোনো অবস্থাতে প্রবলেম হচ্ছিল না। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু সেমভাবে আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনের অন্যতম ফিচার যেটা, সেটা নিয়ে কিন্তু আমরা এখন কথা বলি নাই, সেটা হচ্ছে এত টাকা যে স্টাইলাস এস পেনটা রয়েছে সেটা। এই এস পেনটা দিয়ে আপনি যে এখন যে S24 আলট্রা কিংবা S23 আলট্রা পাওয়া যাচ্ছে সেটার মতো এত বেশি ফিচারফুল না। আর এই ফোনটাকে আমি আপডেট দিয়েও দেখি না যে এর মধ্যে ফিচার আসবে কিনা, কারণ আপডেট দিলে ফোনের মধ্যে নানান প্রবলেম হয় এবং আমি এই রিস্কটা নিতে চাই না। যদি ডিসপ্লেতে প্রবলেম হয়, বাট ডিসপ্লেতে প্রবলেম হওয়ার চান্স কিন্তু একদমই নাই, যার কারণে আমি আপডেট দিই নাই। তো সেটাকে এসে এই এস পেনটা থেকে আপনি অনেক বেশি ফিচার পাবেন, যে ব্যাপারটা এরকম না, একদমই বেসিক, জাস্ট আপনি লিখতে পারবেন, নোট করতে পারবেন, এরকম ফিচারগুলোই পাবেন, যেরকম ক্যামেরা অ্যাপ ওপেন করা কিংবা অনেকগুলো জেস্টার কাজ করা, এই ধরনের যে ফিচারগুলো সেগুলো কিন্তু আপনি এই এস পেনে পাবেন না। একটা 30,000-35,000 টাকা দিয়ে ফোন কিনবেন, সেটা থেকে একটা এস পেন বের হচ্ছে বর্তমান সময়ের লাখ টাকার ফোনের মতো দেখতে, তো সেই যে ফিচারটা মানে সেইটা আপনি উপভোগ করতে পারবেন, বাট এর ভিতরে যে অ্যাকচুয়াল ফিচারগুলো সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। এস পেনটা ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটা একটু দেখে কিনবেন, তাহলে আমার মনে হয় যে বেশি ভালো হয়। এবার কথা হচ্ছে এই ডিভাইসটা কারা কিনবেন। আপনি যদি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন কিংবা স্যামসাংয়ের নতুন নতুন লেটেস্ট ফিচার ইউজ করতে চান, ওয়ান ইউআই পছন্দ হয়, তাহলে আমি বলবো যে এটা এখন কেনার দরকার নাই, কারণ এটাতে আপনি সফটওয়্যার সাপোর্টও ওইভাবে পাবেন না। বাট যাদের মনে হয় যে ডিসপ্লেটা খুবই ভালো হতে হবে, ডিসপ্লের মধ্যে প্রচুর পরিমাণের ভিডিও দেখেন, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন সবসময়, আপনি ক্যামেরা খুব বেশি একটা ইউজ করেন না, আপনি হেভি ধরনের গেমিং করেন না, তারা এই ডিভাইসটা কিন্তু অনায়াসেই নিতে পারেন, কিংবা টুকটাক গেমিং করলেও কিন্তু আপনি এই ডিভাইসটা নিতে পারবেন, কোনো অবস্থাতেই আপনার প্রবলেম হবে না। দেখতে ফোনটা খুবই সুন্দর, খুবই স্মার্ট একটা ফোন। হ্যাঁ, অবশ্যই স্মার্টফোন তো স্মার্টই হবে, মানে দেখতে খুবই মডার্ন আর কি। পার্সোনালি আমার কাছে এই ফোনটা খুবই ভালো লাগছে। যখন এই ফোনটা 5 বছর আগে আসে আমি স্বপ্ন দেখতাম যে এই ফোনটা কেনা যায় কিনা, যদিও কিনা এখনও আমার এই ফোন কেনার সামর্থ্য নাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।